ঠিক আওয়ামী লীগটাও সেরকম 14-15 বছর রাজত্ব করেছে, কিন্তু এখন তারা ওই সোশ্যাল মিডিয়াতেই রয়েছে এবং শূন্য থেকে শূন্যতর হয়ে যাচ্ছেন, মানুষ একের পর এক হারিয়ে দিচ্ছে বা মানুষের মন থেকে মুছে যাচ্ছে। আওয়ামীরা বলবেন আমাদের তো অংশ নিতেই দেওয়া হয়নি, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আরে তোমরা তো পালিয়ে এসছো। ডিফাইন্ড আওয়ামী লীগের কিছু চারা এখন বাংলাদেশের মাটিতে রয়েছে। কিছু সুবিধাবাদী নেতা বারবার এখনো উস্কানি দিয়ে যাচ্ছেন, এখনো রাষ্ট্রপতির মন্তব্যকে আগের সঙ্গে এখন তুলনা করে বলছেন রাষ্ট্রপতি চক্রান্তকারী, রাষ্ট্রপতি ধান্দাবাজ, রাষ্ট্রপতি পাল্টিবাজ। যারা আওয়ামীকে সমর্থন করবে না তারাই ষড়যন্ত্রকারী, তারাই পাল্টিবাজ। আওয়ামী লীগের উচ্চস্তরের নেতৃত্বরা নিজেদের দলের মধ্যেই তারা ষড়যন্ত্র করে ফেলেছে। প্রথম কলকাতার পেজে আমরা চলে এসেছি আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। প্রাসঙ্গিক প্রসঙ্গটা কি? প্রাসঙ্গিক প্রসঙ্গ হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। আমরা মনে করছি মানুষের অধিকার রক্ষিত হয়েছে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, আর ঠিক তার 30 দিনের মাথায় বাংলাদেশের সংসদে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর, সংসদ নির্বাচনের পর গতকাল বসেছিল প্রথম অধিবেশন। সেই অধিবেশনে আমরা কি দেখলাম? একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার রূপ যেটা হতে পারে সেটা কিন্তু সংসদের অধিবেশনের প্রথম দিনই কিন্তু উপস্থাপিত হয়েছে। সরকার পক্ষ, বিরোধী পক্ষ এক আসনে বসে, এক জায়গায় বসে দেশ পরিচালনার কাজে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা গেছে। পররাষ্ট্র নীতিতে সেখানেও কিন্তু গতকালের জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনটা ছিল অত্যন্ত সৌভাতৃত্বপূর্ণ। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যু নিয়েও তারা শোক প্রস্তাব দিয়েছেন। এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে পারে? বাংলাদেশের 15 বছরের সরকার, যাকে বাংলাদেশের মানুষের কথায়, বাংলাদেশের সংবাদপত্রের কথায়, বিভিন্ন বিশ্ব সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে নাকি স্বৈরাচারী শাসন হয়েছে গত 15 বছর। হয়েছে কি না হয়েছে সেটা বাংলাদেশের মানুষই বুঝিয়েছে গত 2024-এর 5ই আগস্টের মধ্য দিয়ে। গত 15 বছরের বাংলাদেশের জাতীয় সংসদে কি চিত্র ছিল আর আমরা কালকে কি রূপ দেখলাম? আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারত, যদি অংশ নিতে পারত, তাহলে কি হতো? এই সব নানান দিক নিয়ে আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ। আওয়ামী লীগ কি ভাবছে, আওয়ামী লীগ কি করবে, তারা কি আবার ষড়যন্ত্র বলছে? এইসব আমাদের মনের ভেতরে যেসব প্রশ্ন জাগছে, যেসব কথা আমরা শুনতে চাই, বলতে চাই, জানতে চাই, তেমন বিষয় নিয়ে আজকে আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গের অতিথি আমাদের কলকাতার অন্যতম সিনিয়র সাংবাদিক, আন্তর্জাতিক বিশ্লেষক শীর্ষেন্দু চক্র। শীর্ষেন্দুদা কি বলবে? গতকালের যে অধিবেশন আমরা দেখলাম, সেই দেখা থেকে তুমি নিজে কি বলবে, আর আওয়ামী লীগ কি ভাবছে? এটাও কি ষড়যন্ত্র বলবে তারা? কি বলবে তুমি? দেখুন, এই বিষয়টা আলোচনার আগে আমরা কয়েকটা কথা বলা উচিত। আজকের দিন, আজকের আলোচনা, গতকালের সংসদ, এগুলো হয়তো এরকম দেখাই হতো না, দেখতেই পেতাম না, যদি 14 বছর বা 15 বছর একটা সরকারের আমলে বিভিন্ন বিক্ষোভ, ক্ষোভ, অভিযোগ না উঠত। এক এবং প্রথম বোধহয় শেষ অভিযোগ, বিরোধী দলকে ভোট দিতে না দেওয়া। যদি ভোট দিতে দিত আজ থেকে 14 বছর আগে, বা ভোট দিতে পারতো বিএনপি বা ভোট দিত বিএনপি, তাহলে তো এই দিনটাই দেখতে হতো না, এই আলোচনাটাই করতে হতো না, এই বসাটাই হতো না। প্রধান অভিযোগিত ছিল যে দলটি রাজনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে, তারা বিরোধীদের কণ্ঠরোধ করেছে এবং ভোট দিতে দেয়নি। বহু মানুষ আছেন যারা বলছেন, তাদের বয়স 30-35 বছর বাংলাদেশের, তারা বলছেন এবারে আমরা প্রথম ভোট দিয়েছি। এটা হবে না, এতগুলো তো নির্বাচন ঘটেছে, তারা প্রথম ভোট দিতেই পারেনি। এই দিনটাই আমাদের আসতো না। এই যে স্বৈরাচারী কি স্বৈরাচারী নয়, সেটা তো বাংলাদেশের মানুষ বলবেন, আমাদের বলার অধিকার নেই। কিন্তু তারা, বাস্তবটা হচ্ছে তারা অনেকে ভোট দিতে পারেননি। কেন পারেননি? কেন ভোট দেন? আজও সকালবেলা থেকে দেখছি রাষ্ট্রপতির গতকালের ভাষণের প্রেক্ষিতে বিভিন্ন আওয়ামী নেতারা ফেসবুক বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, যে বিভিন্ন তথ্য ফরওয়ার্ড করছেন যে রাষ্ট্রপতি কি ভাষণ দিয়েছেন। তখন তিনি আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে তিনি বলেছিলেন জয় বঙ্গবন্ধু বলে শেষ করেছিলেন ভাষণ। গতকালের ভাষণে জয় বাংলাদেশ বলে শেষ করেছে। আচ্ছা, দুটো বিষয় আমার এখানে, মানে আমার মনে হয়েছে, আমাদের দেশে, ভারতবর্ষেও তো যুদ্ধে বহু মানুষ প্রাণ দিয়েছে। মহাত্মা গান্ধী প্রাণ দিয়েছেন, নেতাজি সুভাষ বোস এখনো রহস্য উন্মোচন হয়নি, মাত্র একদম নাবালক বয়সে প্রাণ দিয়েছেন বলতে গেলে ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, মানে আমাদের শহীদদের নাম বলে শেষ করা যাবে না যুদ্ধ। আমরা কি কোনোদিন কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো অনুষ্ঠান শেষের সময় বলি বা আমাদের রাষ্ট্রপতি বলেন জয় মহাত্মা গান্ধী, জয় নেতাজি, জয় ভগৎ সিং?
কোনোদিন কোনো রাষ্ট্রপতি বলেছেন? এই রাষ্ট্রপতির ভাষণটা আমরা সবাই জানি, সব দেশেই কিন্তু লিখে দেওয়া হয় মূলত যিনি কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন সেই সরকারের বিবৃতিটাই পড়া হয় মূলত। ধরে নিচ্ছি আমরা এটাই বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নিয়ম। যে সরকার ছিলেন আগে সেই সরকার লিখিত ভাষণ লিখে দিয়েছে একটা, তাতে শেষ লাইন জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু দেশের জন্য প্রাণ দিয়েছেন, কেউ অস্বীকার করছে না। ৭১-এর যুদ্ধ কেউ অস্বীকার করছে না। কালকেও যখন সংসদ চলছে, যারা যারা ভাষণ দিয়েছেন প্রত্যেকের কথা ৭১-এর যুদ্ধের কথা উঠে এসছে, প্রত্যেকে সেদিনের শহীদকে শ্রদ্ধা জানিয়েছে। তাহলে কেন একটা মানুষকে করা হবে? আরো মানুষ প্রাণ দিয়েছেন, এই যে এক কেন্দ্রিকতা, আরে এটাই তো হবে যে জয় বাংলাদেশ। আজও বা অতীতেও যখন আমরা আমাদের দেশে দেখেছি, আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের রাজ্যপাল যখন ভাষণ দেন, আমাদের রাজ্যের রাজ্যপাল যখন ভাষণ দেন, শেষে কি বলেন? কোনো ব্যক্তির নাম দিয়ে না, কোনো রাজ্যের নাম দিয়ে। জয় বাংলা, জয় কেরালা, জয় মধ্যপ্রদেশ, জয় উত্তরপ্রদেশ, সেই রাজ্যের জয়। ভারতের ক্ষেত্রে জয় ভারতের, জয় ভারতের কথা বলেন, সেটাই হওয়া উচিত। কিন্তু আমরা কত সময় দেখেছি বাংলাদেশে কোনো একটা ব্যক্তিকে আমরা বিরোধী, আবারও বলছি বিরোধিতা নয়, এই যে একটা ব্যক্তিকে সামনে রেখে বারবার হয়ে যাওয়া, একটা পরিবারকে সামনে রেখে বারবার প্রকাশ করা, এটাই বোধহয় মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। বাকিরা তাহলে কোথায় গেল? একজন মানুষ প্রাণ দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, কেউ অস্বীকার করছে না তার স্যাক্রিফাইসকে, তার পরিবারের স্যাক্রিফাইসকে কেউ অস্বীকার করছে না, একবারও কালকেও করেনি। কিন্তু বাকিরাও তো দিয়েছেন, বাকিরা কোথায়? এই দিনটা বোধহয় আওয়ামী লীগের শিক্ষা এখনো হয়নি, আবার তারা সেই জিনিসটা নিয়ে আসছেন, আবার তারা এই সেই খুঁচিয়ে খুঁচিয়ে আবার করতে, মানে বাংলাদেশের মানুষও বলছেন যে এরকম, মানে বাংলাদেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে। এইভাবে বিদেশে থেকে কিছু ভুঁইফোড় আওয়ামী নেতা যেভাবে একের পর এক তথ্য একের পর এক বিকৃত ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছেন, আবার এই বিতর্ক যত চলবে, আমার মনে হয় তত আওয়ামী লীগ তত দিন দিন পিছিয়ে যাবে। আর এ প্রসঙ্গে আপনার একটা উদাহরণ আরেকটা ছোট্ট বলে আমি শেষ করব। আমরা পশ্চিমবঙ্গে থেকে একটি রাজনৈতিক দলকে দেখি, তারা ৩৪ বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল, পরবর্তীকালে ১৫-১৬ বছর তারা মূলত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারেই রয়ে গেছে, এক্সেই রয়ে গিয়েছে, মানুষের সঙ্গে যোগ নেই। ফেসবুকে কিছু পোস্ট করলে তারা অনেক অনেক প্রচুর ভাইরাল হয়, প্রচুর যায়, কিন্তু ভোটে 0 থেকে 0তর হয়ে যাচ্ছে। ঠিক আওয়ামী লীগটাও সেরকম ১৪-১৫ বছর রাজত্ব করেছে, কিন্তু এখন তারা ওই সোশ্যাল মিডিয়াতেই রয়েছে এবং 0 থেকে 0তর হয়ে যাচ্ছেন, মানুষ একের পর এক হারিয়ে দিচ্ছে বা মানুষের মন থেকে মুছে যাচ্ছে। না, তুমি যে কথাগুলো বললে, বিষয়টা হচ্ছে যে এরকম আমার মনে হয়েছে যে জয় বাংলা বলেছে বলে যদি তাদের গায়ে লাগে, বা জয় বাংলাদেশ বলেছে যদি গায়ে লাগে, আমার তো মনে হয় তাহলে বঙ্গবন্ধুর আত্মাও তো শান্তি পাবে না। বঙ্গবন্ধুও তো লড়েছে বাংলাদেশের জন্য, আর যারা বলছে গায়ে লাগছে যাদের, তারা তো বাংলাদেশেরই সন্তান। তারেক রহমান সাহেব তো বলেছেন সবার আগে বাংলাদেশ। রাষ্ট্রপতি যদি বলে জয় বাংলা বা জয় বাংলাদেশ, ক্ষতি কোথায়? এখন আমার প্রশ্ন যে তাদের যে কার্যকারিতা, তাদের যে স্বৈরাচারী শাসন, গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে তাদের যে পরিস্থিতি হলো, তারা বলছে ষড়যন্ত্র। তাহলে বাংলাদেশের কালকের 13শ জাতীয় সংসদে যে অধিবেশন বসলো, তারা তো কালকে থাকতে পারলো না। তোমার কাছে আমার যেটা প্রশ্ন, বা আমি যেটা উপলব্ধি করতে চাইছি, বা আমাদের দর্শকরা কোথাও জানতে চাইবে, যে এই দৃশ্যপট আওয়ামী লীগ কেমন ভাবে দেখছে, কিভাবে দেখছে? তারা কি ভাবছে ষড়যন্ত্র? তারা কি এরপরেও বলবে বাংলাদেশের মাটিতে 12ই ফেব্রুয়ারি ষড়যন্ত্র হয়েছে? বাংলাদেশে যারা নির্বাচনে অংশ নিয়েছিল, যারা ভোটদান করেছে, তারা কি প্রত্যেকেই ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের প্রতি? কি বলবে? কালকে জাতীয় সংসদ যে নির্বাচন হলো, আওয়ামী লীগ ঘরে বসে হোক, ফেসবুকে হোক, বিদেশের মাটিতে বসে হোক, ওদেশের মাটিতে নিচুতলার আওয়ামী লীগ যারা রয়েছেন, তারা যারা কলকাতায় পালিয়ে রয়েছেন, যারা দিল্লিতে পালিয়ে রয়েছেন, বা ভারতবর্ষের নানান প্রান্তে পালিয়ে রয়েছেন, তারা কি কালকে সংসদের অধিবেশন দেখেছেন? যদি দেখে থাকে, তাদের উপলব্ধি কি হতে পারে? তোমার বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আরেকবার একটু আলোকপাত করার চেষ্টা করো, মানে তারা এখন কি ভাবছে, তাদের মনস্তাত্ত্বিক পরিবেশটা কি, তারা কি উপলব্ধি করছে, তারা কি ফিরতে পারবে বাংলাদেশের মাটিতে? কি বলবো? আপনার অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি এক এক করে একটু সময় নিয়ে বলছি। একটু একটু পিছিয়ে যাই। গত বছর 2025 সালের 1লা বৈশাখে আমি একমাত্র ভারতের প্রতিনিধি, ভারতের সাংবাদিক যে বাংলাদেশে ছিলাম। সেই সময় ওখানকার পুরনো আওয়ামী নেতাদের সঙ্গে, ওখানকার জাতীয় প্রেস ক্লাবের বহু আওয়ামী নেতাদের সঙ্গে আমার কথা হয়, আলোচনা হয়, গল্প হয়। যারা বাংলাদেশে রয়েছেন অধিকাংশই, মানে
পূর্ণ প্রকৃত আওয়ামী। আমরা একটা সব জায়গায় সব রাজনৈতিক দলের প্রকৃত নেতা থাকেন, প্রকৃত আওয়ামী নেতা যারা, প্রকৃত সাংবাদিকতা করছেন যারা, সবাই বলছেন এক কথায়, আওয়ামী লীগের প্রকৃত নেতারা আর দলে ছিলেন না। ভুঁইপোর সুবিধাবাদী অন্য দল থেকে দুর্নীতি পরায়ণদের বেশ কিছু মানুষ তারা আওয়ামী লীগে অর্থের বিনিময়ে যোগদান করিয়েছিল। আওয়ামী লীগের বেশ কিছু কর্তা ব্যক্তি যারা এই কাজ করেছিলেন তারা এখন বিভিন্ন দেশে, শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশে হাজার কোটি টাকা নিয়ে সুখে শান্তিতে বাস করছে। প্রকৃত আওয়ামী লীগের নেতারা যারা মার খান, মাটির মানুষ যারা, সব দলেই প্রকৃত কিছু ভালো নেতা থাকেন, তারা কিন্তু বাংলাদেশেই রয়েছেন, তারা পালিয়ে যাননি। আজকের এই দিন যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সংসদ নিয়ে, আওয়ামী লীগের ঘরে বসে দেখছেন, হয়তো নিজেও দেখেছেন আওয়ামী লীগের প্রধান নেত্রী, তারা কিন্তু প্রত্যেকে একটা সময় পালিয়ে ভালো রয়েছেন। আর যারা সত্যিকারের প্রকৃত নেতা ছিলেন, যারা দলটাকে ভালোবাসতেন, নীতি আদর্শ এক একজনের এক রকম হতে পারে, তাদের ব্যাপার। বিএনপির একরকম, আওয়ামী লীগের একরকম, জামাতের একরকম, আমাদের দেশেও সেরকম রয়েছে। তারা প্রকৃত নেতারা কিন্তু বহুদিন আগেই বঞ্চিত হয়ে গিয়েছিলেন। আমি আমার প্রতিবেদনে, আমার কাগজে লিখেছিলাম যে আওয়ামী লীগের প্রকৃত নেতারা বঞ্চিত, তারা জানতেন এই দিন আসবে, তারা বারবার শীর্ষ নেতৃত্বকে বলেছিলেন এরকম দিন আসবে, মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে, তারা মানেনি। এখনো লিখিত আকারে রয়েছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক নিন্দা শুনেছি, অভিযোগ শুনেছি, আমি আমার বিরুদ্ধে অনেক চক্রান্তের অভিযোগ শুনেছি, এসছে, পেয়েছি, কিন্তু সেটাই আজ থেকে 1.5 বছর আগে যা লিখেছিলাম সেটা কিন্তু নির্বাচনে প্রমাণিত হয়েছে। আচ্ছা বলুন তো, যদি আওয়ামী লীগের মানুষ এত আওয়ামী লীগকেই চাইতো, তাহলে তাদের হাতে তো ভোট ছিল, ভোট করতে দেয়নি কেন? যখন 24 জুলাই মাসের গণ অভ্যুত্থান হচ্ছে, তখন তার আগে নেত্রীর পরিবারের বিভিন্ন লোকজনকে উনি আগে পাঠিয়ে দিয়েছেন বিদেশে, তিনি চলে এসছেন ভারতে। আর প্রকৃত যারা আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে বাড়িতে বসে, তারা কি কোনোদিন এই দলটাকে সমর্থন করবে? আর কিন্তু যারা ভারতে বা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, সুবিধাবাদীরা, যারা নিজেদের দেশের নিজের নেত্রীকে বাঁচাতে পারেন না, নিজেরা পালিয়ে এসে বিভিন্ন দেশে লুকিয়ে থাকেন, বড় বড় কথা বলেন, তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার চালিয়ে দলটার আরো ক্ষতি করছে, দলটা আরো হারিয়ে যাচ্ছে। এই এই বিকৃত মনস্ক সুবিধাবাদীরাই কিন্তু আওয়ামী নেতাদের চালিয়েছিলেন, লীগটাকে চালিয়েছিলেন, চালানোর জন্যই আজকে ভোটে অংশ নিতে পারেনি। আওয়ামীরা বলবেন আমাদের তো অংশ নিতেই দেওয়া হয়নি, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আরে তোমরা তো পালিয়ে এসছো, তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ তৈরি হলো কি করে? যুদ্ধ হয়েছে, যুদ্ধের কারণ যেমন একটা আছে, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, প্রেক্ষাপটটা তৈরি হলো কি করে? 14টা বছর কেন মানুষের মনে ক্ষোভ তৈরি হলো? ষড়যন্ত্র করলো, সবাই করলো, মেনে নিলাম ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের মদত কি করে হলো? আমি ভালো আর পৃথিবীর সবাই খারাপ, এটা তো হতে পারে না। আমার মধ্যেও তো দোষ থাকবে, চাঁদেও তো কলঙ্ক আছে, এখনকার সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে, থাকবেও, নতুন সরকার অভিযোগ থাকবেই, অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ ছিল, আছে, থাকবে, চাঁদেও কলঙ্ক আছে। তাহলে যখন 14-15 বছর একটা সরকার রাজত্বে, তাদের বিরুদ্ধে এত অভিযোগ থাকলে তারা মেটালো না কেন? কেন মানুষ এই রকম ভাবে পথে নামলেন সেটা তারা দেখেনি। এই দিনটা তাদের দেখতে হয়েছে, তাদেরকে মানুষ তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। আর সব থেকে বড় কথা, যারা প্রকৃত নেতা তারা বাড়িতে বসে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, আর সুবিধাবাদীরা বিভিন্ন দেশে কোটি কোটি টাকা উড়িয়ে ভালো রয়েছেন, ফুর্তিতে রয়েছে। কিছু মানুষ অবশ্যই নির্যাতিত, নিপীড়িত, আমিও জানি কলকাতাতে অনেক অভাব অনটনে রয়েছে। তারা কিন্তু একসময় দলের বিরুদ্ধে, দলের বিভিন্ন নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন, খুব অনটনে রয়েছেন, তারা রয়েছেন, কিছু মানুষ অবশ্যই থাকে, কিন্তু তারা বঞ্চিত হয়েছেন কিছু সুবিধাবাদীর হাত থেকে। এই সুবিধাবাদীদের জন্য আজকে দলটার এই জায়গায়, এখান থেকে আওয়ামী লীগ শিক্ষা নেয়নি, নেবেও না, আর তাই জন্য এই ফল হচ্ছে তাদের। তাহলে কি আমরা বলতে পারি যে রিফাইন আওয়ামী লীগের কিছু চারা এখন বাংলাদেশের মাটিতে রয়েছে? কি মনে হয় তোমার? একদমই প্রকৃত আওয়ামী লীগের কিছু ভালো নেতা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেদিনকে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান হচ্ছে, আন্দোলন হচ্ছে, তৎকালীন প্রধানমন্ত্রী চলে আসছেন, যশোরের এক আওয়ামী নেতা, বেশ দীর্ঘদিন পদে রয়েছেন, বহু 20-30 বছরের উপর পদে রয়েছেন, তিনি রিক্সা, এর প্রতিবেদন বেরিয়েছে, প্রকাশিত, তিনি রিক্সা করে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সুস্থ সবল একজন
সব দলে, আবারও বলছি, সব দলে ভালো নেতা থাকেন, আওয়ামী লীগের অবশ্যই আছেন, অবশ্যই ছিলেন, এখনো আছেন। তিনি রিক্সা করে ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানেন না তাদের নেত্রী, তাদের শীর্ষ নেতারা দেশ ছেড়ে চলে গিয়েছেন, ঢাকায় হয়েছে এসব। তাকে মানুষ রাস্তায় ঘিরে ধরে, রিক্সার মধ্যে তাকে ঘিরে ধরেন, তার পোশাক খুলে ফেলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তাকে মানুষ মারধর করেন, প্রায় অর্ধনগ্ন অবস্থায় তার উপরে নানা রকম প্রতিবাদ উঠে আসে, ক্ষোভ উগরে দেন মানুষ। শেষে কিছু মানুষ আবার তাকে পোশাক পরিয়ে বাড়ি পাঠান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেই মানুষটি হিন্দু, একজন হিন্দু আওয়ামী নেতা, তাকে অত্যাচার নেই, তার বিরুদ্ধে ক্ষোভ, তার বিরুদ্ধে কিন্তু এলাকার মানুষ কোনোদিনও বলেননি তিনি দুর্নীতিগ্রস্ত, এখনো অভিযোগ নয়। সেই মানুষটি আজকে বলছেন আমি আওয়ামী লীগ করেছি বলে আমার অপরাধ হয়েছে, আমার ভুল হয়েছে, কারণ আমার শীর্ষ নেতারা যারা কোটি কোটি টাকা সুবিধা নিয়েছে তারা বিদেশে গিয়ে ভালো রয়েছে, আর আমি আওয়ামী লীগকে ভালোবেসে, দলকে ভালোবেসে করেছি বলে আজকে আমি মানুষের কাছে নির্যাতিত হয়েছি। এরপরে বলুন তো কোনো দল, কোনো মানুষ আর এই দলটাকে সমর্থন করবে? আর এইখানে বসে কিছু সুবিধাবাদী নেতা বারবার এখনো উস্কানি দিয়ে যাচ্ছেন, এখনো রাষ্ট্রপতির মন্তব্যকে, রাষ্ট্রপতির বিবৃতিকে আগের সঙ্গে এখন তুলনা করে বলছেন রাষ্ট্রপতি চক্রান্তকারী, রাষ্ট্রপতি ধান্দাবাজ, রাষ্ট্রপতি পাল্টিবাজ। আরে মশে, রাষ্ট্রপতির প্রতিবেদনটা তো লিখে দেওয়া হয় মূলত সরকারের পক্ষ থেকে, এটা বাস্তব। মানে যারা তাহলে আওয়ামীকে সমর্থন করবে না তারাই ষড়যন্ত্রকারী, তারাই পাল্টিবাজ, তাই বলছো কি? তারাই পাল্টিবাজ, তারাই ষড়যন্ত্রকারী। এবং নট অনলি, এবং এই যে গণ অভ্যুত্থান ঘটেছে, আন্দোলন ঘটেছে, যাই কিছু ঘটেছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ক্ষোভ যতটা, আমি ওখানকার মানুষের সঙ্গে কথা বলে দীর্ঘদিন থেকে দেখেছি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ক্ষোভ নয়, ক্ষোভটা কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখে একের পর এক সুবিধাবাদী আওয়ামী নেতারা অত্যাচার করেছেন, এই ক্ষোভটা। ধরুন তো, আপনার পরিবারের আপনার কেউ যদি আপনার নামকে ব্যবহার করে টাকা তোলেন, তোলাবাজি করেন, তার ক্ষোভটা আপনি যতই ভালো হন, আপনার সাদা জামায় কালো লাগ পড়বে না? অবশ্যই। তার মানে ধরে মহাত্মা নেওয়া গান্ধী, যাচ্ছে যে তোমার কথা এটা তো বলতেই পারি যে তার মানে এখন বাংলাদেশের সবাই পাল্টিবাজ হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগের কোনো আর স্থান নেই। তার মানে বাংলাদেশের সব মানুষই তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, তাহলে একটা পাল্টিবাজের দেশ হয়ে গেল, মানে আওয়ামী লীগ আর নেই, তাই তো ধরে নেবো? আমার সঙ্গে একদমই তোমার মতের যদি আমার সঙ্গে যদি তোমার মতানৈক্য না, মতের মিল না হয়, তাহলে আমি পাল্টিবাজ, তাহলে আমি সেই পাল্টিবাজরা নেই। তাহলে এখন দেশটা চলুক, যারা একদমই নির্বাচনে ভোট দিল, বিএনপি কে যারা ভোট দিল, সবাই পাল্টিবাজ, তার মানে তারা পাল্টাতে চেয়েছে বাংলাদেশটা, তাই না? অবশ্যই তাই না? পাল্টাতে চেয়েছে, তারা তারা এই এই পাল্টাতে চেয়েছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চেয়েছে, দুর্নীতির অবশ্যই। হাত থেকে বেরিয়ে আসতে চেয়েছে। বাংলাদেশের সব মানুষ এখন তার মানে পাল্টিবাজ, তারা পাল্টাতে চেয়েছে দেশটাকে, পাল্টানো হয়েছে 12ই ফেব্রুয়ারি, এবং সে কারণে নতুন, একদম মানে ঠিক আছে, এটা যদি ধরে নেয় যে বাংলাদেশের সব মানুষের হৃদয় পাল্টি খেয়েছে, এটা যদি তারা যদি ষড়যন্ত্র করে দেখুক, তাতে কোনো অসুবিধা নেই। রাজনৈতিক ভাবে তারা সে দেশের মাটিতে আর জমি উর্বর করতে পারছে না, কিছু রিফাইন আওয়ামী লীগ যদি থেকে থাকে, তারা সেই পাল্টিবাজের সঙ্গে যদি মিলিয়ে হাত দিয়ে তারা আগামীর বাংলাদেশে ভালো থাকুক। যাই তারা হোক, রয়েছেন কিন্তু, আমাদের এবং তারা রয়েছে, তারা বলছেন, তারা বারবার বলছেন, এখন যারা আওয়ামীর প্রকৃত আওয়ামী নেতা ব্যক্তিগতভাবে জানাচ্ছেন, এই লোকগুলোকে, XYZ লোকগুলোকে, যারা সুবিধাবাদী, বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন এবং বিবৃতি দিয়ে উত্তেজনা তৈরি করছেন, তাদের হাত থেকে আমাদের বাঁচান, তাদের জন্য আমরা আমরা এখনো জানি কলকাতায় রয়েছেন, কলকাতায় দীর্ঘদিন আত্মীয় বাড়িতে রয়েছেন, বিভিন্ন আর্থিক অনটনে রয়েছেন, তারা দীর্ঘদিন বেশ কিছু আওয়ামী শীর্ষ কর্তাদের বিরুদ্ধে সরব ছিলেন, তারা বলছেন আমরা দেশে ফিরতে চাই, কিন্তু কিছু মানুষের জন্য, কিছু আমার দলের কিছু মানুষের জন্য আমি পারছি না, আমার বাড়ি ঘর ভাঙচুর হয়নি, আমাকে মানুষ সম্মান করেন, তারা আওয়ামী নেতার প্রকৃত বলছে আমি দল ছেড়ে দিয়েছি এক সময় থেকে, কারণ কিছু সুবিধাবাদীদের বিপুল অর্থের বিনিময়ে এই পরিবারের কিছু লোক এবং আত্মীয়রা সুবিধা দিয়েছেন, তারা বলছেন, বাংলাদেশের মানুষ তার মানে এটা কি বলছেন বলতে এই পারি যে দুর্নীতি। আওয়ামী লীগের উচ্চ স্তরের নেতৃত্বরা নিজেদের দলের মধ্যেই তারা ষড়যন্ত্র করে ফেলেছে, সেই ষড়যন্ত্রের শিকার তারা যেমন হয়েছে, নিচুতলার কর্মীরা হয়েছে, এবং মানুষ তো ক্ষোভে বিক্ষোভে গণবিক্ষোভ তৈরি করেছে, যার ফল আমরা দেখেছি। তো যাই এবং হোক, সেইটার জন্য, সেই সুবিধাবাদীদের জন্য এখনো ঘরে বসে, নিশ্চয়ই এবারও এই শপথ শেখ হাসিনা দেখেছেন, আশা করা যায় উনি ওনার মতন করে নেত্রী, কারোর সমালোচনা বা আলোচনা আমরা করছি না, আমরা বাস্তবটা বলতে চাইছি যে এই জায়গা থেকে দেখেও কিন্তু এরা শেখেনি, এরা এখনো বারবার বলছেন ষড়যন্ত্রের কথা, এরা পাল্টায়নি। এই সুবিধাবাদীরা যে কদিন রয়েছেন, এই সুবিধাবাদী রাজনীতি এরা করে যাবেন, এদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই এরা
এরা আর্থিক দিক থেকে এত লোককে সুবিধা দিয়েছেন, দুর্নীতিতে সাহায্য করেছেন, করে এমন কিছু করেছেন এরা নিজেদের স্বার্থের জন্য। এরা একটা দল বাঁধিয়ে, দল তৈরি করে এই রাজনীতি করেছেন, যার জন্য দেশের মানুষ এদের দেশ থেকে বার করে দিয়েছে। আর এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি, আমরা গতকাল 12ই মার্চ যে জাতীয় সংসদে, ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা যে অধিবেশন দেখলাম, সেই অধিবেশন দেখার পর যেটা আমাদের প্রকৃত অর্থেই মনে হয়েছে যে একটা গণতান্ত্রিক দেশে যেরকমটা হওয়া উচিত, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ই বসবে সংসদে পর্যালোচনায় বিভিন্ন দেশের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, আর সজীব ওয়াজেদ জয় কি কিছু বলেছেন? এই যে আপনি যাই জয়ের কথা বললেন, অত্যন্ত তিনি কতটা রাজনীতি থেকে দূরে থাকেন বা রাজনীতির সঙ্গে যোগ নেই আমি জানি না। সম্প্রতি মাস দেড়েক আগে একটি বই, বাংলাদেশের একজন, তিনি নিজেকে রাজনৈতিক, তিনি সাংবাদিক পরিচয় দেন, তার সঙ্গে তার বিভিন্ন আরো 2-3 জন কো অথরকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠান হয়, সে কলকাতাতেই হয়। তিনি নিজেকে বাংলাদেশের বড় সংবাদ মাধ্যমে সাংবাদিক বলেন, আওয়ামী নেতা বলেন, কোন সংবাদ মাধ্যমে বড় কাজ সব পদে ছিলেন কেউ জানে না, কিন্তু বলেন, দাবি করেন। সেই বইতে ছত্রে ছত্রে লেখা রয়েছে আওয়ামী নেতাদের, আওয়ামীর আমলে বাংলাদেশের অত্যাচারের কাহিনী। আবারও বলছি, কিন্তু যিনি নিজেকে আওয়ামী নেতা বলেন, যিনি নিজে আওয়ামী আমলে বড় পদে ছিলেন দলের এবং কূটনৈতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার একটি বইতে যে বইতে লেখা রয়েছে হাসিনার আমলে বাংলাদেশের বিভিন্ন অত্যাচারের কাহিনী, যে বইয়ের নাম করা হয়েছে একটা ধর্মীয় নামে, নাকি বাংলাদেশে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, সেই দেশে ধর্মীয় নামে নামকরণ বইটি, এবং সেই বইয়ের উদ্বোধনে ভাষণ দিচ্ছেন জয়। তিনিও জানেন না বইতে কি লেখা আছে। তার মানে কি দলটা আড়াআড়ি হয়ে ভাগ হয়ে গিয়েছে? একটা মায়ের দল, একটা ছেলের দল, কেউ জানে না। এইভাবে সুবিধাবাদী রাজনীতি করে আওয়ামী লীগের অবস্থা। আমাদের এখানেও যারা সরকার পক্ষ, তাদের বিরুদ্ধে লোকে কথা বলে যে পিসি একদিকে ভাইপো একদিকে। তাই তোমার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, মানে সেই লেখক কি নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, কার পক্ষে যাব, সে কি রং বদলানোর চেষ্টা করছে? তো যাই হোক, অবশ্যই অনেকেই হয়তো এখন রং বদলানোর চেষ্টা করবে, কিন্তু আমরা 2024-এর 5ই আগস্টের আগে, জুলাই থেকে আমরা যে কথা শুরুতে বলেছি, মধ্যিখানে বলেছি, আজ বলছি, আগামীতেও বলব, যেমন কর্ম তেমন ফল। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সে দেশে ফিরে যাবেন কিনা, এটা অনেক বড় উচ্চ পর্যায়ের, অনেক বড় পররাষ্ট্রনীতি, কূটনীতির ব্যাপার। অত উচ্চতায় আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমাদের গলা সবসময় উচ্চস্বরে কথা বলবে। আমাদের সেতু তৈরির ব্যাপারে আমাদের যা করণীয় আমরা তাই করব, এবং সরকারের সঙ্গে সরকার সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে, আগামীতেও থাকবে। কিন্তু একটা কথা, রং বদল করে কেউ মাখামাখি করার চেষ্টা করবেন না। আমাদের নজর, তীক্ষ্ণ দৃষ্টি, চোখ কান খোলা রেখে কিন্তু প্রথম কলকাতা সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে, ভারতের সাধারণ মানুষের পাশে, গোটা পৃথিবীর সাধারণ মানুষের পাশে অধিকার রক্ষা কথা বলবে। যারা বিদ্বেষ, অকারণে টানাপোড়েন, উৎসাহ, রং বদলানোর চেষ্টা করছেন, আমরা কিন্তু সেগুলো নজরে রেখে আমরা কিন্তু দর্শকদের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা আমাদের বার্তা এরকম ভাবেই প্রাসঙ্গিক প্রসঙ্গে তীক্ষ্ণ বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের মন্তব্যকে, যে কোনো মন্তব্যই আপনারা যদি আমাদের সমালোচনা করেন সেটাও আমাদের কাছে প্রাথেয়, আমাদের প্রশংসা করেন আমরা উদ্বুদ্ধ হব। এভাবেই প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ জারি থাকবে আগামীর পথে। যে যেখান থেকে দেখছেন সকলের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের সমালোচনা করুন, প্রশংসা করুন, মন্তব্য করুন। ভালো লাগলে অবশ্যই আমাদের এই প্রথম কলকাতার এই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নমস্কার।